की शपथ लेता हूं कि भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। অংশ নেন 7 দেশের শীর্ষ নেতা সহ ৯,০০০ দেশি বিদেশি অতিথি। আনুষ্ঠানিকতা শেষে বৈঠকে হাসিনা মোদী। দিক পরিবর্তন করছে পদ্মার মূল প্রবাহ, মাওয়া থেকে যাচ্ছে জাজিরার দিকে, জাগছে নতুন নতুন চর। সেতুর প্রভাব নয় বলছেন বিশেষজ্ঞরা, তথ্য নেই বিআইডব্লিউটি এর কাছে। দুর্নীতিবাজরা দেশ ছাড়ার পর হুঁশ ফেরে দুদকের, সুযোগ কাজে লাগিয়ে পার পেয়ে যায় রাঘব বোয়ালেরা। দাবি সাবেক মহাপরিচালকের, ব্যর্থতার অভিযোগ মানতে নারাজ আইনজীবী। রেকর্ড উৎপাদনেও নিয়ন্ত্রণের বাইরে লবণের বাজার, বস্তায় বেড়েছে 150 টাকা। কারসাজির জন্য একে অপরকে দুষছেন চাষি মিল মালিকরা, বেকায়দায় কাঁচা চামড়া ব্যবসায়ীরা। এবং বাজেট পেশের আগে কথার ফুল ছুরি ফোটালেও দিন শেষে কিছুই পায়নি পুঁজিবাজার। উল্টো মূলধনী মুনাফা কর চেপেছে বিনিয়োগকারীর ঘাড়ে, আতঙ্কিত হয়ে অনেকে ছাড়ছেন বাজার। সকালের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। বর্ণাঢ্য ও রাজকীয় আয়োজনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রচার সরাসরি দেখতে রাইসিনা হিলে সমবেত হয়েছিলেন ৯,০০০-এর বেশি দেশি বিদেশি অতিথি। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। नरेंद्र दामोदर दास मोदी টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। संसूचित या प्रकट नहीं करूंगा। পরে শপথ নথিতে স্বাক্ষর করেন মোদী। প্রধানমন্ত্রীর পরে নতুন জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ নেন। মোদীর মন্ত্রিসভায় এবার 30 জন পূর্ণমন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন 36 জন, আর দপ্তরবিহীন প্রতিমন্ত্রী রয়েছেন আরও 5 জন। রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইসু কা আগমন। Our ties with Maldives are deep-rooted. এর আগে মূল আয়োজনে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান আমন্ত্রিত অতিথিরা। The national dress of Bhutan is called the Go, which মল্লিকার্জুন খারগে ছিলেন প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খারগে। শ্রীলঙ্কা के राष्ट्रपति श्री रानिल विक्रमसिंघे का आगमन। the relationship between India and Sri Lanka is more than 2,500 years old. অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রতিবেশী দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রাইসিনহা হিলে সমবেত হয়েছিলেন 9,000-এর বেশি অতিথি। मुकेश अंबानी, उनके साथ फिल्मी जगत के नामचीन सितारे शाहरुख खान যোগ দেন ভারতের বিভিন্ন অঙ্গনের তারকারা, ছিলেন দেশটির বড় বড় ব্যবসায়ীরাও। The forecourt with its timeless architecture and regal charm. এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একা পেয়েছে 240টি আসন, আর জোট হিসেবে এনডিএ পেয়েছে 293টি। টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন দেখার বিষয়, এই জোট ধর্ম পালন করে তার সরকার আগামী 5 বছর কতটা সুদৃঢ়ভাবে এগোতে পারে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। নরেন্দ্র মোদীর রাজকীয় শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন মেয়ে সাইমা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলের শপথ অনুষ্ঠান দেখেন শেখ হাসিনা সহ আরও 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। পরে দ্রৌপদী মুর্মু ও নরেন্দ্র মোদীর সঙ্গে ফটো সেশনে অংশ নেন তারা। 18তম লোকসভা নির্বাচনের পর টানটান উত্তেজনা আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার গঠন করল বিজেপির নেতৃত্বে থাকা জোট এনডিএ, যার সরকার প্রধান হলেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানের ঠিক 15 মিনিট আগে স্থানীয় সময় 7টায় আমন্ত্রিত অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Prime Minister Sheikh Hasina
বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা আর কড়া নিরাপত্তায় মেয়ে সাইমা ওয়াজেদকে সঙ্গে নিয়ে শপথ মঞ্চের উল্টো দিকে অতিথি সারিতে আসন গ্রহণ করেন তিনি। প্রতিবেশী ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় আয়োজনে সরকার প্রধান শেখ হাসিনার পাশাপাশি যোগ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামল রাইসিনা হিলে, তখনই কড়া নিরাপত্তায় মূল মঞ্চে আসেন নরেন্দ্র মোদি। এরপরই শপথ মঞ্চে হাজির হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। मैं नरेंद्र दामोदर दास मोदी রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয় নরেন্দ্র মোদিকে। গোধূলি পেরিয়ে আলো ঝলমল রাষ্ট্রপতি ভবনের এই আনুষ্ঠানিকতার পুরো অংশই দর্শক সারিতে বসে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভারত মহাসাগর অঞ্চলের 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠান উপলক্ষে ভারতে আমন্ত্রিত 7 অতিথি সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও ফটো সেশনে অংশ নেন। দেবাশিস রায়, সময় সংবাদ। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজ শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কথা বলেন সময় সংবাদের সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী, আর সেই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে হাজির বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ বিশিষ্টজনেরা। আমার সামনে এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঠিক আজকে শপথ অনুষ্ঠানে কি হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে দেখা হয়েছে, কি কথাবার্তা হয়েছে, আমরা তার কাছে জানতে চাইবো। আপনাকে সময় টেলিভিশনে স্বাগত। ঠিক কেমন ছিল অনুষ্ঠানের আবহটা যদি একটু বলেন। দেখুন, আমাদের দেশে শপথ গ্রহণ হয় খুবই সিম্পল এবং খুব শর্ট। সমস্ত মন্ত্রীরা একসাথে শপথ নিয়ে নেয়, একসাথে শপথ বাক্য পাঠ করে, এবং এরপরে প্রতিমন্ত্রীরা একসাথে শপথ বাক্য পাঠ করে। তারপরে যদি ডেপুটি মিনিস্টার থাকে তারাও একসাথে শপথ বাক্য পাঠ করে। আমাদের এই অভিজ্ঞতা ছিল না যে এখানে প্রতিজন এক একজন করে শপথ বাক্য পাঠ করে, এবং আমরা দেখেছি যে অ্যাবাউট 68 মিনিস্টার অ্যান্ড স্টেট মিনিস্টার আই থিঙ্ক, এবং সেই ক্ষেত্রে প্রতিজন আলাদা আলাদাভাবে শপথ গ্রহণ করেছে, এবং শপথ গ্রহণ অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকার ছিল আমি বলবো। এবং প্রচুর প্রায় 10,000, 8 থেকে 10,000 মানুষের সমাগম ছিল। বিভিন্ন দেশের নেইবারিং কান্ট্রিগুলোর প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার উপস্থিত ছিল, মন্ত্রীরা উপস্থিত ছিল, এবং বিজেপি দলীয় নেতারা উপস্থিত ছিল, আরও অন্যান্যরা অনেকেই উপস্থিত ছিল। এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে হর্ষধ্বনি হচ্ছিল, যেগুলো আমাদের দেশে হয় না। আমাদের দেশে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, সেখানে হর্ষধ্বনি হয় না। এখানে বিভিন্ন মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করছিলেন তখন হর্ষধ্বনি হচ্ছিল এবং স্লোগান হচ্ছিল। তো সেগুলো আমাদের কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে, আমাদের কাছে নতুন এই অভিজ্ঞতাটা। এবং এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর 1-to-1 বৈঠক হয়। সে বৈঠকে উনি একাই ছিলেন। আমি তার কাছ থেকে শুনে নিয়েছি কি আলোচনা হয়েছে, সেটি আমি ইতিপূর্বে বলেছি। সব মিলিয়ে এখন আগামী 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীও আছেন, ভারতের প্রধানমন্ত্রীও আছেন। এই সরকারের সঙ্গে আগামী 5 বছর কিরকম ভাবে চলবে? কি নানা রকমের সম্পর্কের উত্থান পতন হয়, বাণিজ্যিক সম্পর্কের কিছুটা তারতম্য আছে, কূটনৈতিকভাবে বরাবর ভালো ছিল। কোন উচ্চতায় রয়েছে এখন সম্পর্ক, বা কিভাবে যাবে সামনের দিকে? দেখুন, আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আগামী দিনগুলো নিশ্চয়ই আমাদের সম্পর্ক আরো গভীরে প্রতীত হবে, এবং এই সম্পর্কের মাধ্যমে দুই দেশের মানুষ উপকৃত হবে।
শেষ প্রশ্ন, তিস্তা একটা আমাদের মধ্যে একটা বড় কাটা সম্পর্কের ক্ষেত্রে। মাননীয় প্রধানমন্ত্রী সব ইতিবাচকভাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলেন, ভারতের প্রধানমন্ত্রীও বলছেন যে তিনিও চান, কিন্তু মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার অনেক বেশি শক্তিশালী। কথা আসছে যে এখন এত শক্তিশালী হলে মোদী সরকার যেহেতু জোট সরকার খানিকটা দুর্বল গতবারের তুলনায়, সেক্ষেত্রে কূটনৈতিকভাবে আপনি এটা কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, আমরা উই ডিল উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর আপনাদের যে ভারতের যে কনস্টিটিউশনাল অব্লিগেশন বা ভারতের কোন রাজ্যের সাথে কি বা কেন্দ্রের, সেটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা যেটি বরাবর দেখে এসেছি, ভারত সরকারের অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ইচ্ছা যে তিস্তার পানি বন্টন নিয়ে তাদের অত্যন্ত আন্তরিকতা রয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে এই তিস্তার পানি বন্টন নিয়েও আমরা অবশ্যই একটি সমঝোতায় উপনীত হব। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন যে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কতটা সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে, নানা বিষয়ে কথা হয়েছে। তিস্তা নিয়ে বাংলাদেশ ইতিবাচক ভাবে এগোবে এবং নিঃসন্দেহে ভারতও এই তিস্তার বিষয়ে ইতিবাচকভাবে এগোবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সৈকত জুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি। অনুকূল আবহাওয়ায় রেকর্ড উৎপাদন সত্ত্বেও সিন্ডিকেট কারসাজির কবলে পড়ে কোনোভাবেই লবণের দাম নিয়ন্ত্রণে আসছে না। এক মাসের ব্যবধানে চামড়ায় ব্যবহৃত লবণের ৭৪ কেজির বস্তায় দাম বাড়ানো হয়েছে ১৫০ টাকা। মাঠ পর্যায়ের চাষি এবং লবণের ক্রুড বহনকারী বোট মালিকরা কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ মিল মালিকদের। অন্যদিকে বাড়তি দামের জন্য মিল মালিকদের কারসাজিকেই দুষছেন চাষিরা। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ভিড়ছে একের পর এক লবণের ক্রুড বহনকারী ট্রলার। কয়েক ঘন্টার মধ্যে আবার সে ক্রুড পরিশোধনের জন্য চলে যাচ্ছে মিলে। মিলগুলোতেও চলছে পুরোদমে ক্রুড থেকে পরিশোধিত লবণ উৎপাদন। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য কয়েকদিনের মধ্যে প্রয়োজন অন্তত ২ লাখ মেট্রিক টন লবণ। তাই নগরীর মাঝিরঘাটে চলছে লবণ মিলের কর্মব্যস্ততা। তবে চাহিদা বাড়তে থাকায় গত এক মাসের ব্যবধানে ৭৪ কেজি প্রতি বস্তা লবণে ১৫০ টাকা বেড়ে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দামে বেকায়দায় পড়তে যাচ্ছে কাঁচা চামড়া ব্যবসায়ীরা। প্রচুর পরিমাণ লবণ আছে, কোনো সমস্যা নাই। চামড়া লবণ গতবার ছিল যে আপনার ১১০০ টাকা, এবারে ছিল এবারে আছে বর্তমানে ১৯৫০, ৯৭০। খাওয়ার লবণ ১১২০। লবণের দাম যদি বাড়তে পড়ে যায় তাহলে পার পিস বর্গফুটে আমাদের চামড়ার খরচটা বেড়ে যায়। তো এই বেড়ে যাওয়ার কারণে আমরা আপনার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই। বিসিকের তথ্য অনুযায়ী অনুকূল রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে গত ৬২ বছরের লবণ উৎপাদনের রেকর্ড ভেঙে এবার ১০ মাসে উৎপাদন হয়েছে ২২,৩৫,০০০ মেট্রিক টন। কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, উকিয়া এবং টেকনাফের অন্তত ৬৮,৩৫৭ একর জমিতে লবণ উৎপাদন হয়েছে। তবে মাঠ পর্যায়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ক্রুড বহনকারী বোটের বাড়তি ভাড়া পোষাতে লবণের দাম কিছুটা বাড়তি বলে জানান ব্যবসায়ীরা। মাঠে পলিথিনের দাম বেশি। লবণ উৎপাদনের জন্য যে জমিগুলো ছিল ওগুলো আগে নিত ২০,০০০ টাকা, বর্তমানে ওই জমি নিতেছে ওরা ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা জমিদারেরা নিয়ে নেয় ওদের থেকে। মিল মালিকদের অভিযোগ, মাঠ পর্যায়ে যথেষ্ট পরিমাণে ক্রুড থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট দেখিয়ে ক্রুডের দাম বাড়ানো হচ্ছে। এই লাগামহীন দামের জন্য মিল মালিক এবং ক্রুড ব্যবসায়ীরা একে অপরকে দুষছেন। ১০টা-২০টা একসাথে চলে আসছে, তারপরের দিন থেকে আবার বলে যে লবণ কম আসার জন্য, ভোটা কম আসার জন্য, তারপর আবার দাম বাড়ে। এদের সিন্ডিকেটের কারণে কেজি প্রতি লবণ আপনাদের ম্যাক্সিমাম ২৫ টাকা করে বা ২০ টাকা করে আমাদের খরচ পড়ে যায়, কিন্তু আমাদের পাচ্ছি ১৬-১৭ টাকা করে। বছরে বাংলাদেশে লবণের চাহিদা প্রায় ২২ লাখ মেট্রিক টন। কক্সবাজারে উৎপাদিত ক্রুড লবণ চট্টগ্রামের পটিয়া, ইন্দ্রপোল এবং নগরীর মাঝিরঘাটের ৮০টি কারখানায় পরিশোধন করা হয়। মূলত হাত বদলের কারণেই রেকর্ড উৎপাদন সত্ত্বেও লবণের দাম নিয়ন্ত্রণে আসছে না। মাঠ পর্যায়ে ক্রুড তৈরি হওয়া থেকে শুরু করে মিলে এসে রিফাইন এবং বাজারে যাওয়া পর্যন্ত অন্তত ৮ বার লবণের
হাত বদল হয়, আর প্রতিবারেই লবণের দাম বাড়ছে। আরেকটি অংশ কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বিদেশ থেকে লবণ আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তাই বেড়ে চলেছে লবণের দাম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ। ক্রমেই মাওয়া থেকে জাজিরার দিকে যাচ্ছে পদ্মার মূল প্রবাহ, আর এই প্রান্তে রেখে যাচ্ছে নতুন নতুন চর। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটা সেতুর প্রভাব কিনা। বিশেষজ্ঞরা বলছেন এটাই পদ্মার স্বাভাবিক প্রবাহ। 12 বছরে এপার থেকে ওপারে যায় এর মূল প্রবাহ। নদী কিংবা সেতু কেউ কারোর ক্ষতির কারণ হবে না বলেই মত তাদের। এদিকে আপাতত ড্রেজিংয়ের দরকার না হলেও চর নিয়ে কোনো তথ্য দিতে পারেনি বিআইডব্লিউটিএ। গেল কয়েক বছরে অনেকটাই বদলে গেছে এই এলাকার মানচিত্র। উত্তাল পদ্মায় জেগেছে নতুন নতুন চর। স্বপ্ন সেতু পাড়ি দিলে প্রমত্তা নদীর বুকে সবুজে তাই নজর আটকাবেই। জেগে ওঠা এই জমিনে তৈরি হচ্ছে জীবিকার নতুন বুনন। এই যেমন হাশেম মিয়া বলছেন, চরের আশপাশে জাল ফেলে আজকাল মাছ মিলছে বেশ, রোজগারও বেড়েছে অনেক, তাই এই প্রান্তে বেড়েছে তাদের আনাগোনা। চরে ভালো হয়েছে তো, আগে পদ্মায় ভাঙতো ওই যে আমার এলাকা, এই ভাঙচুরগুলি বন্ধ হয়েছে। মাছ মোটামুটি মাছ বাড়তে আমাকে আগের থেকে একটু বেশি ভাই আল্লাহর রহমতে। তবে বসতি গড়ার মতো আস্থা এখনো জাগেনি এসব চরকে ঘিরে। স্বল্প পরিসরে হয়েছে চীনাবাদাম, তরমুজ আর ধানের চাষ, যেখানে গেলে মনোরঞ্জন, সুবল কিংবা হায়দারের মতো জেলেদের দেখা মেলে। তাদের জীবিকার নতুন অনুষঙ্গ দিয়েছে এই চর। একটা সময় ছিল এই 1 থেকে 14 নম্বর পিলার পর্যন্ত ছিল নদী সবচেয়ে বেশি খরস্রোতা। তবে এখন এখানে ধুধু বালুচর। যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন একুল ভাঙে একুল গড়ে, এরই নাম পদ্মা। তাই কখনো এই পাশে কখনো বা নদীর প্রবাহ সরে যায় অন্য পাশে, এটাই তাদের কাছে স্বাভাবিক। 2 বছর আগে 14 নম্বর পিলার পর্যন্ত প্রচুর সুত আছে, এখন তো 24 নম্বর পিলারে গেছে। আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি অনেক উল্টাপাল্টা হয়ে গেছে। তবু প্রশ্ন জাগে, গত 3-4 বছরে মাওয়া এলাকায় যে চর জেগেছে তাতে কি সেতুর কোনো প্রভাব আছে? না, উত্তর হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে এটাই পদ্মা। বলছেন, এক যুগ ধরে এ প্রান্ত থেকে ও প্রান্তে সরতে থাকে মূল চ্যানেল, রেখে যায় বিচ্ছিন্ন কিছু চর। এরপর বছরখানিক বিরতি, আবারও বিপরীতে যাত্রা। ঠিক যেন ওই জেলেদের অভিজ্ঞতা আর গবেষণা মিলে একই বিন্দুতে। এই বিশেষজ্ঞের জোর দাবি, নদী কিংবা সেতু কেউ কারো ক্ষতির কারণ হবে না কখনোই। নদী প্রাকৃতিকভাবে কি হতে পারে এইটা ধরে রেখে আমরা সেতুটা বানিয়েছি। এই নদীর এই জায়গাটাতে ধর্ম হচ্ছে একবার পূব দিকে যায়, একবার পশ্চিম দিকে আসে। একবার পূব থেকে পশ্চিম দিকে যেতে 12 বছর লাগবে, আবার ওই দিক থেকে এই দিকে আসতে 12 বছর লাগবে। 6 কিলোমিটারের মধ্যে অসিলেট করে, কিন্তু লাগে 3 কিলোমিটার। যদিও এই চর নিয়ে সঠিক তথ্য দিতে পারেনি বিআইডব্লিউটিএ, তবে তারা বলছেন মোংলা বন্দর থেকে চাঁদপুর, মাওয়া, গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়নে যে প্রকল্প রয়েছে তাতে নিয়মিতই পরীক্ষা করা হয় পদ্মার নাব্য। মূল চ্যানেলে নৌ চলাচল ঠিক থাকলে চর নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তাদের। পদ্মা এবং যমুনার যে চর পড়ার এবং চর গড়া এবং পার ভাঙা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রতি বছরই কিন্তু ওখানে গতিপথ পরিবর্তন হচ্ছে, এবং চ্যালেঞ্জগুলোকে নিয়েই আমাদের সামনে নৌপথকে সচল রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিএ যথাযথভাবে কাজ করছে। তবে অপরিকল্পিত বালু উত্তোলন নিয়ে কিছুটা শঙ্কা আছে স্থানীয়দের। পাশাপাশি তারা চাইছেন নদী শাসন প্রক্রিয়া আরও সম্প্রসারিত হোক। পদ্মা নিঃসন্দেহে এই ভূখণ্ডের জন্য আশীর্বাদ, আর তাতে নতুন পালক যুক্ত করেছে ইস্পাতের এই ইমারত। তবে চলতি মাসে শেষ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ এই প্রকল্পের মেয়াদ। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের মেয়াদ শেষ মানেই সব কিছু শেষ নয়। পদ্মা সেতুর শতভাগ সুফল ঘরে তুলতে এই প্রকল্পের পাশাপাশি পদ্মা নদী আর পদ্মা সেতুকে সমন্বয় করে আরও নতুন ভাবনা তৈরি করা যেতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।
সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি হস্তান্তর, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া এবং দেশ ত্যাগ করা ঠেকাতে না পারা দুদকের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। তবে দুদকের আইনজীবী এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, দুদককে নিয়মের মধ্যে থেকেই করতে হয় যাবতীয় কাজ। যদিও অভিযোগ আছে এই নিয়ম বিভিন্ন সময়ে আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, যার সুযোগে বড় বড় দুর্নীতিবাজরা পার পেয়ে যান। ৩ বছর আগের ঘটনা। ই কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকদের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বনানী থানার বরখাস্তকৃত পরিদর্শক সোহেল রানার বিরুদ্ধে। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করলে গা ঢাকা দেয় সোহেল। মাসখানেক পর তার খোঁজ মেলে ভারতে। অবৈধ অনুপ্রবেশের দায়ে সোহেলকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের পুলিশ। ব্যাংকপাড়ায় আলোচিত নাম প্রশান্ত কুমার হালদারও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানকে পথে বসিয়ে দেশ ছেড়েছেন অনেক আগে। তার বিরুদ্ধে তদন্তের আঁচ পেয়ে দুদককে একরকম ঘোল খাইয়ে দেশ ছাড়েন তিনি। পিকে হালদারও পরে গ্রেফতার হন ভারতে। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর হদিস এখনো পর্যন্ত পায়নি দুদক। জিজ্ঞাসাবাদ, মামলা, অভিযোগপত্র দিলেও তাকে গ্রেফতারের কোনো পদক্ষেপ নেই সংস্থাটির। বাচ্চু এখন কোথায় জানে না কেউই। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা। অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছাড়েন বেনজির। তিনি এখন কোথায় জানে না দুদক। স্বভাবতই প্রশ্ন ওঠে, অর্থ পাচার কিংবা অভিযুক্ত ব্যক্তি দেশ ছাড়ার পর দুদকের হুঁশ কেন ফেরে? আইনজীবী ও দুদকের সাবেক কর্মকর্তারা বলছেন, কোনো ক্ষেত্রে স্বাধীন সংস্থা দুদকের আচরণ রহস্যজনক। দুদক যখন অনুসন্ধান কমিটি লঞ্চ করেছে তখনই দুদক বুঝতে পেরেছে যে এসব সম্পত্তি অবৈধভাবে উনি তৈরি করেছে, এর জন্য এগুলি জব্দ করার জন্য আদেশ নিয়েছে। তো উনি প্রথম দিকেই এগুলি জব্দ করতে পারতো এবং বিদেশ যাওয়াটা অন্তত ঠেকাতে পারতো। অবশ্যই দুদকের ব্যর্থতা। তহসিলদার ধরা আর সাব রেজিস্ট্রার ধরা এইগুলোর কাজের জন্য তো আর দুর্নীতি দমন কমিশন করা হয়নি, বড়গুলো ধরবার জন্য নজরদারি রাখা এবং আপনার বাইরে যেতে না পারে সেইগুলো ব্যবস্থা নেয়া এবং তারপরে হচ্ছে যে গ্রেপ্তার করাটাও উচিত ছিল। এই কয়েকটা ক্ষেত্রেই দুদকের আপনার যে ক্ষিপ্র গতির দরকার ছিল সেই গতি দুদক দেখাতে পারেনি। এখন যা চলছে ধরেন অনুসন্ধান, তারপরে ফ্রিজ ইত্যাদি করা হচ্ছে, তারপরে বক্তব্যের জন্য ডাকা হচ্ছে, এইগুলো শুধুমাত্র মিডিয়ার খবর জোগাড় দেওয়া ছাড়া আর খুব একটা বাস্তবে কাজ হবে বলে মনে হয় না। মানতে নারাজ দুদক সংশ্লিষ্টরা। তারা বলছেন, গ্রেফতার কিংবা কারো বিদেশ যাত্রা ঠেকাতে তাদের মানতে হয় কিছু গাইডলাইন। তাড়াহুড়ো করে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না দুদক। বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা চাইতে হলে আমাদের কাছে তথ্য থাকতে হবে যে ওনার যেই অর্থগুলো আছে ব্যাংক অ্যাকাউন্টে বা যে প্রপার্টিগুলো আছে ওটা অপরাধলব্ধ অর্থ অথবা অপরাধলব্ধ প্রপার্টি, এটা আমাকে এনশিওর হতে হবে। এটা যখনই আমি এনশিওর হব তখন আমি আদালতে যাব এটা ফ্রিজ করার জন্য। ঠিক আমরা যখনই এটা ডিটেক্ট করেছি তখনই আদালতে গিয়েছি। চোর পালানোর পর বুদ্ধি, তৎপরতা না বাড়িয়ে পালানোর আগেই যথাযথ ব্যবস্থা নিতে পারলে অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট পেশের আগে সরকার নানা কথার ফুলছুরি ফোটালেও দিন শেষে কিছুই পায়নি পুঁজিবাজার। উল্টো বিনিয়োগকারীর ঘাড়ে চাপানো হয়েছে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফা কর। এতে আতঙ্কিত হয়ে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। সূচকের পতন আর হাজার হাজার কোটি টাকার বাজার মূলধন হারানোর মধ্য দিয়ে দিন দিন তলাবিহীন ঝুড়িতে পরিণত হচ্ছে পুঁজিবাজার। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। পুঁজি হারিয়ে অস্তিত্ব সংকটে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত পুঁজিবাজার। এই অবস্থায় আগামী অর্থ বছরের বাজেট ঘিরে সরকারের নানা আশার বাণীতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছিলেন বিনিয়োগকারীরা, কিন্তু বাজেটে কোনো সুখবর পায়নি শেয়ার বাজার। এমনিতেই টানা পতনে পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা। এমন অবস্থায় আরোপ করা হয়েছে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফা কর। এমন সিদ্ধান্তে আতঙ্ক বেড়েছে শেয়ার বাজারে। সবাই এখন গেইন তো দূরের কথা, আমাদের যে পুঁজি আছে সেই পুঁজিটাই তো আমরা হারাই ফেলছি। হয়তো বাজেটের পরে ভালো কিছু আসবে অথবা আজকে মার্কেট পজিটিভ হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তো দেখলাম আমরা পতনের একই ধারা আর কি। বাজারে ভালো কোম্পানি আনার স্বার্থে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানোর দেয়া প্রস্তাবে কর্ণপাত করেনি সরকার, বরং কর ব্যবধান আরও কমানো হয়েছে, যা পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বাধা হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। আমরা যেখানে যাচ্ছি মার্কেটটা বড় করা হোক, মার্কেটে পরিধি বাড়ানো হোক, ভালো কোম্পানি মার্কেটে আসুক, যেটা মূল সমস্যা আমাদের।
তো সেটাও আমাদের সমস্যাটা হচ্ছে যে এটা এখন ডিসকারেজিং ফ্যাক্টর হিসাবে ট্রিট করা হবে। বাজেট কেন্দ্র করে নানা গুজব ছড়িয়ে ফায়দা লুটে অসাধুরা, তাই বাজেট কেন্দ্রিক ভাবনা থেকে বের হয়ে বুঝে শুনে লেনদেনের পরামর্শ বিশ্লেষকদের। বাজেট থাকুক, কোনো একটা উপলক্ষ থাকুক, তারা বাজারে একটা প্যানিক ক্রিয়েট করে নিচে শেয়ারগুলো নিয়ে আসে, অনেকে ফোর্স সেলে বাধ্য হয়, অনেকে আবার অটোমেটিক্যালি ভয় পেয়ে চলে যায়। বাজেটের মাধ্যমে তো নতুন কিছু আসবেই না, আগে যে চাপটা ছিল চাপটা অব্যাহত হচ্ছে, মাত্রাটা আরও বেড়েছে, কারণ বাজেটের এই শকগুলো তো অ্যাবজর্ব। বাজেট কেন্দ্রিক নানা গুঞ্জন আর সূচকের অব্যাহত পতনের মধ্যে গত 10 কার্যদিবসে ডিএসই বাজার মূলধন হারিয়েছে 12,218 কোটি 1 লাখ টাকা। আর গত 27 মে থেকে 9 জুন পর্যন্ত বিও অ্যাকাউন্ট খালি করে বাজার ছেড়েছেন 11,601 জন বিনিয়োগকারী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত বরিশাল বিভাগের খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবছর বিভাগের 6টি জেলায় 26,578 খামারি কোরবানিযোগ্য প্রায় 4,49,454টি পশু লালন পালন করেছেন। বিভাগে মোট পশুর চাহিদা 4,32,611টি। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। বরিশালের খামারগুলোতে বছর জুড়ে বিভিন্ন জাতের গরু লালন পালন হলেও বেশি দামে বিক্রির টার্গেট থাকে কোরবানি ঈদ ঘিরে। তাই কোরবানি সামনে রেখে এখন খামারগুলোতে বিক্রিযোগ্য পশুর যত্ন নেওয়া হচ্ছে। দেশি গরুর পাশাপাশি এবার দেখা মিলবে সাইওয়াল, দেশাল, আরসিসি, নেপাল, ফিজিয়ান, অস্ট্রেলিয়ান ও পাকিস্তানি শাহিয়াল জাতের গরুর। তবে গোখাদ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে কোরবানির পশুর দামে। খামারে লাইভ ওয়েট মেশিনে বিক্রি করা পশুর দাম কেজি প্রতি বাড়ানো হয়েছে 50 টাকা। হাটের চেয়ে খামারে লালন পালন করা পশু ঝুঁকিমুক্ত জানিয়ে এমন বাস্তবতা ক্রেতারাও মেনে নিয়েছেন। গত বছরের তুলনায় গরুর দাম একটু বেশি, তবে আর একটু কম হলে আর একটু ভালো হতো আর কি। এটা এরা এই খাওয়ায়, কিন্তু হাটে গেলে যে ওরা কি খাওয়ায় কে ইংরেজি আমরা জানি না, এই জন্য আমরা এখানে আসি। ভারতীয় গরু না এলে কোরবানির হাট স্থানীয় গরুর দখলে থাকবে বলে আশা করছেন খামারিরা। সবকিছু মিলিয়ে দিলে দেখা যাচ্ছে একটু গরুর দামটা একটু বেশি আছে, কিন্তু 500 টাকা সেই তুলনায় বেশি না। ভারত থেকে বা মায়ানমার থেকে যদি গরু আসলে বাংলাদেশে ঢুকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবছর বরিশাল বিভাগের 6 জেলায় 26,578 জন খামারি কোরবানিযোগ্য প্রায় 4,49,454টি পশু লালন পালন করেছেন। বিভাগে মোট পশুর চাহিদা 4,32,611টি। বৈজ্ঞানিক উপায়ে গবাদি পশুগুলো হৃষ্টপুষ্ট করা যায়, যাতে কেউ রাসায়নিক ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এবং আমাদের তো নজরদারি রয়েছে এবং আমাদের কোরবানির হাটগুলোতে আমাদের নজরদারি থাকবে। এবছর বিভাগের 6 জেলায় 328টি কোরবানির পশুর হাট বসবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি 136টি ভেটেরিনারি মেডিকেল টিম হাটগুলোতে কোরবানিযোগ্য পশুর সুস্থতা পরীক্ষা করবে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বরিশাল নগরীর অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর বরাদ্দের 797 কোটি টাকা প্রকল্পের প্রথম ধাপে 18টি প্যাকেজে 267 কোটির কাজ শুরু হয়েছে। এতে নগরের 161টি সড়ক ও 47টি ড্রেন নির্মাণ করা হবে। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। উন্নয়নের এ কর্মযজ্ঞ বরিশাল নগরীর 25 নম্বর ওয়ার্ডের গ্যাস টারবাইন সড়কের। দীর্ঘ 15 বছর পর সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শুরু হয়েছে 161টি সড়কের। জলাবদ্ধতা নিরসনে চলছে 47টি ড্রেন নির্মাণ, চলছে খাল খননের কাজও। এতে খুশি নগরবাসী। 15 বছরে এখানে কোনো 25 নং ওয়ার্ডে কোনো রোড ছিল না, এই রাস্তার কাজ ধরছে এবং আমরা জলাবদ্ধতা থেকে এখন মোটামুটি মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। এই কারণে আমরা খুবই খুশি। চারদিকের কাজ শুরু হয়েছে, আমাদের একটু প্রশান্তির একটা ভাব পড়ছে আমাদের মধ্যে। নগর ভবন জানিয়েছে, মেয়র খোকন দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর বরাদ্দের 797 কোটি টাকা প্রকল্পের প্রথম ধাপে 266 কোটি টাকার কাজ শুরু হয়েছে। প্রায় 100 কিলোমিটার সড়কের পাশাপাশি ড্রেন রয়েছে 21 কিলোমিটার। কাজ যেন কেবল লোক দেখানো না হয়, সেজন্য নজরদারির তাগিদ সুধী সমাজের। ইতিপূর্বে আমরা প্রত্যক্ষ করেছি বরিশাল সিটি কর্পোরেশনের যত কাজ হয়েছে, অনেক কাজগুলোই দায়সারা হয়েছে। এখন যে ফান্ডটা এসেছে, ইতিমধ্যে যে কাজ শুরু হয়েছে, সে কাজটা যাতে দায়সারা না হয়। সিটি মেয়রের হুঁশিয়ারি, কোনো ঠিকাদার কাজে গাফলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্য প্রজেক্টগুলা
টেকনিকে উঠবে সেগুলো পর্যায়ক্রমে কাজ আমরা ওইগুলো পাইলে আমরা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদীভাবে আমরা কাজ শুরু করতেছি। জলাবদ্ধতা নিরসনে নগরীতে বহমান খালগুলো খননের জন্য 927 কোটি টাকার প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে প্ল্যানিং কমিশনে রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নেই কোনো ডাম্পিং স্টেশন। ঝালকাঠি পৌরসভার সব বর্জ্য ফেলা হচ্ছে আশপাশের নদী ও খালে, বাদ যাচ্ছে না সড়কও। এতে একদিকে দূষণ বাড়ছে নদীতে, অন্যদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো শহরে। ক্ষুব্ধ পৌরবাসী। নদীর পাশেই ফেলা হচ্ছে আবর্জনা, যা মিশে যাচ্ছে নদীর পানির সঙ্গে। ঝালকাঠি শহরের দুই পাশে সুগন্ধা ও বাসন্ডা নদী, শহরের মাঝে ছোট বড় বেশ কয়েকটি খাল রয়েছে। আর এসব জলাশয় এখন পৌরসভার ময়লার ভাগাড়। সুগন্ধা নদীতে ময়লা ফেলছে শহরের পরিচ্ছন্নতা কর্মীরা, আর বাসন্ডা নদীতে ফেলা হচ্ছে প্রধান বাজার সহ আশপাশের বাসিন্দাদের বর্জ্য। এমনকি বাদ যাচ্ছে না শহরের রাস্তাঘাটও। এতে দূষণ বাড়ছে নদীতে। যত পলিথিন, ময়লা, আবর্জনা যা কিছু সব ওই খালের ভিতর ফালায়। সব ময়লা ফালাইয়া নদী বইরে যাইতেছে, এখানে আমরা কাজও করতে পারি না, বইয়েও থাকতে পারি না। ময়লা নিষ্কাশনের জন্য ঝালকাঠি পৌরসভা যদি দৃষ্টি না দেয়, তাহলে আমার তো মনে হয় সমস্ত ঝালকাঠি শহরটাই একটি ভাগাড়ে পরিণত হবে। সমস্যার কথা স্বীকার করে শিগগিরই ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ঝালকাঠিতে একটি বর্জ্য স্থাপনার জন্য মন্ত্রণালয় পরিপত্র প্রেরণ করেছে। আমরা অচিরেই এই জিনিসটি পেতে পারি। 2000 সালে ঝালকাঠি পৌরসভা প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করে। 16.8 বর্গ কিলোমিটারের এই পৌরসভার বাসিন্দা প্রায় 80,000। সময় সংবাদ, ঝালকাঠি। বছর আগে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু ইবতেদায়ী মাদ্রাসা। তবে কাগজে কলমে এখনও অস্তিত্ব আছে, তার আছে পরিচালনা কমিটিও। স্থানীয়দের অভিযোগ, অস্তিত্বহীন মাদ্রাসাটি নামে প্রতি মাসে ভাতা উঠাচ্ছেন নামধারী এক শিক্ষক। 20 বছর আগে আরিয়াল খাঁ নদীতে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু ইবতেদায়ী মাদ্রাসা। বর্তমানে কোনো অস্তিত্ব না থাকলেও কাগজে কলমে এটি এখনও চলমান। শিক্ষার্থী ছাড়া এই মাদ্রাসার আছে পরিচালনা কমিটি। স্থানীয়রা জানান, 1984 সালে স্থাপিত হওয়া মাদ্রাসাটি 2005 সালে নদী গর্ভে পুরোপুরি বিলীন হয়ে যায়। এরপর একাধিকবার পুনরায় চালুর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। সম্প্রতি মাদ্রাসার নামে বিল উত্তোলন করছেন রিনা খানম। সংশ্লিষ্ট দফতরকে ম্যানেজ করে গোপনে মাদ্রাসার শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। সরকারের টাকা এভাবে প্রতারণার মাধ্যমে উঠানোয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। 20 বছর 25 বছর হয়ে গেছে, বাঙ্গলে নিয়ে গেছে, মাদ্রাসা কোনো জায়গায় উঠেও নাই। মাদ্রাসা বিলীন হয়ে যাওয়ার পরে সেখানে কেমন করে এখন আবার বিল তুললে খায়। এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ মানতে নারাজ রিনা খানম জানান, 1996 সালে মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি। বর্তমানে তার নামে সরকারি ভাতা চালু হয়েছে জানিয়ে পুনরায় মাদ্রাসাটির কার্যক্রম শুরু করার দাবি জানান তিনি। রায় পেলাম 2021 সালে, তখন থেকে আমি এটা নিয়ে চেষ্টা করে আমি 24 সালের মার্চ মাসে অনুদান পাইছি শুধু একটা। সচেতন মহল বলছে, মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় সরকারি কঠোর নিয়ম না থাকায় যে যেভাবে পারছে হরিলুট করছে। বিষয়টিতে দ্রুত নজরদারি বাড়ানোর দাবি তাদের। আর ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাদ্রাসা শিক্ষাটাকে সরকারের উচিত একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে একটা সুষ্ঠু নজরদারিতে নিয়ে আসা। যদি আমরা কোনো পাই, অনিয়ম পাই বা সত্যতা পাই, আমরা অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেব। চলতি বছরের মার্চ মাসে রাজগুরু ইবতেদায়ী মাদ্রাসার নামে ভাতা দেয়া শুরু হওয়ার পর থেকে রিনা খানম প্রতি মাসে 2300 টাকা ভাতা উত্তোলন করছেন। সময় সংবাদ, বরিশাল। ভোলার মনপুরায় এখনও সংস্কার করা হয়নি ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত বেড়ি বাঁধগুলো। এমনকি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যাওয়া 165 মিটার বাঁধ 14 দিনেও বন্ধ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এ কারণে প্রতিনিয়ত নোনা পানি ঢুকছে লোকালয়ে। শিগগিরই বাঁধ সংস্কার না করা হলে পুরো দ্বীপে জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে জানান এলাকাবাসী। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে যায় ভোলার মনপুরার বেড়িবাঁধ। এরপর থেকেই প্লাবিত হতে থাকে আশপাশের এলাকা।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী রেমালের আঘাতে মনপুরার ৭৮ কিলোমিটার বাঁধের ১২টি স্থানে ১৬৫ মিটার বাঁধ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩ কিলোমিটার বাঁধ। উন্মুক্ত বাঁধের অংশ দিয়ে প্রতিনিয়ত নোনা পানি ঢুকছে জনপদে। আগামী বর্ষা ও শক্তিশালী ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধের অবশিষ্ট অংশ মেঘনায় ভেসে যাওয়ার শঙ্কা স্থানীয়দের। এতে পুরো বর্ষা মৌসুমে জোয়ার ভাটায় ভাসতে হবে মনপুরাবাসীকে। এ অবস্থার জন্য বাঁধ নির্মাণকারী ঠিকাদারদের দায়ী করছেন তারা। যখন ঘূর্ণিঝড় আসে বা ঘূর্ণিঝড়ে কোনো অঞ্চল প্লাবিত হয়ে ভেঙে যায়, তখন তারা কি করে, তারা শুধুমাত্র এখানে দায়সারা করে কিছু জিও ব্যাগ এবং বস্তা পালিয়ে তারা চলে যায়। ঘূর্ণিঝড় সিগন্যালের কথা শুনি তখন আমাদের মনের মধ্যে খুব করে একটা আঘাত লাগে, ভয় লাগে, ভীতি লাগে। ছেলে সন্তান নাকি আমরা কই যাব। বড় ধরনের ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ সংস্কারের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। বাঁধগুলো সংযোগ না দেওয়া হয় তাহলে পূর্ণিমার জোয়ারে প্লাবিত হবে, মানুষের ঘর বাড়িতে পানি উঠবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন আর গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। অচিরেই তারা ওখানে একটা বেড়িবাঁধ নির্মাণ করতে পারবে এবং কলাতলি সুরক্ষিত হবে। চলমান যে দুটি প্রকল্প আছে, এই প্রকল্প দুটিতে যে কন্ট্রাক্টররা নিয়োজিত আছেন, বাঁধ মেরামত করার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মনপুরায় নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ১,১১৭ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ফ্রান্সকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র বলে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্রীয় সফরকালে প্যারিসে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। এ সময় হামাস ইসরায়েল যুদ্ধ না থামা পর্যন্ত তেল আবিবের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বাইডেন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধেও কিয়েভকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন। ডি-ডে উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে ফ্রান্স সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার প্যারিসের এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে দুদেশের নিরাপত্তা ইস্যুতে অংশদারিত্বমূলক সহযোগিতা জোরদার এবং বাণিজ্যিক উত্তেজনা কমানোর লক্ষ্যে আলোচনা করেন এই দুই নেতা। পরে সস্ত্রীক বাইডেন অংশ নেন ম্যাক্রো আয়োজিত একটি নৈশভোজে। এরপর বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বাইডেন গাজা ইসরায়েল চলমান যুদ্ধে নেতানিয়াহু সেনাদের অভিযান চালিয়ে 4 ইসরায়েলি জিম্মি উদ্ধারের বিষয়টিকে স্বাগত জানান। সব জিম্মির মুক্তি ও যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তেল আবিবের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সুরে কথা বলেন ফরাসি প্রেসিডেন্টও। ইউরোপীয় ইউনিয়নের পাশে থাকার জন্য বাইডেনকে ধন্যবাদ দেন তিনি। যদিও মধ্যপ্রাচ্যের বিরোধ নিরসনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। শুধু তাই নয়, এদিন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও মন্তব্য করেন জো বাইডেন। মস্কোকে প্রতিহত করতে কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষকে হারাতে হলে তাদের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে সে অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে। মত সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। স্পিন আক্রমণেই প্রোটিয়াদের ঘায়েল করা সম্ভব, তাই সাকিব ঋষভদের বাড়তি দায়িত্ব নেওয়ার তাগিদ তার। স্পিনে গুরুত্ব দিয়ে একাদশে সাজানোর পক্ষে পাইলট। দাপুটে জয় বিশ্বকাপ অভিযান শুরু হওয়া বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। গ্রুপে শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথটা প্রায় নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা, তাই তাদের বিপক্ষে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে প্রোটিয়াদের দুর্বলতার জায়গাও আছে। স্পিন আক্রমণেই দক্ষিণ আফ্রিকাকে ঘায়েল করা সম্ভব বলে মনে করেন পাইলট। এজন্য সাকিব ঋষাদদের গুরুদায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন তিনি। সাউথ আফ্রিকা যদি আমাদের স্পিনার ঋষাদ এবং সাকিব যদি ভালো বল করে, হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও টপ অর্ডার বড় চিন্তার কারণ টাইগারদের জন্য। প্রোটিয়াদের বিপক্ষে তাদের আরো দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। বিশ্ববারের খেলার মধ্যে এখনো কিন্তু আমাদের টপ অর্ডাররা কিন্তু খুব একটা ভালো ছন্দে নাই। তো এই প্রথম স্টার্টিং 1, 2, 3, 4 ব্যাটসম্যানের স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। খুব বেশি রান করা লাগবে না আমার মনে হয়, যে 200-250 রানে খেলা হবে না। নিউ ইয়র্কের যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠে কিন্তু লো স্কোরিং গেম হচ্ছে এবং সেইখানে কিন্তু ওই স্কোরটা চেঞ্জ করতে যে অনেক সময় অনেক টিম ডিফিকাল্টের মধ্যে সময় পার করছে। তো আমরা যদি মনে করি যে 140, 150 এরকম রান করার চিন্তা করি টপ অর্ডার ব্যাটসম্যান থেকে,
তাহলে কিন্তু বিশ্ববার যদি আমরা কোয়ালিটি ক্রিকেট খেলতে পারি ব্যাটসম্যান দিয়ে, দেখবেন যে 150+ রান হয়ে গেছে। নাসাউ স্টেডিয়ামের উইকেট বুঝে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফর্ম করার উপরও জোর দিয়েছেন পাইলট। উইকেটটা পিক করা খুব ইম্পর্টেন্ট, কম্প্যাক্ট এটা ব্যাটিং করা, 150+ যদি রান করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা ভালো একটা স্কোর এগেইনস্ট সাউথ আফ্রিকা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এমন এক সৈকত আছে লাল লাল কাঁকড়ার দল, বিলি কেটে চলে বালিয়াড়ি জুড়ে। সৈকত বুকে আছড়ে পড়ে বড় বড় ঢেউ, মাঝে মাঝে বালিতে ডিম পেড়ে যায় সামুদ্রিক কাছিম। তবে এখানে নিষিদ্ধ ঘুরতে আসা পর্যটকদের। সম্প্রতি কক্সবাজারে উদ্বোধন করা বড়ি নামের বীজটি ব্যবহার করা হবে গবেষণার কাজে, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। সৈকত জুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি, বালিয়াড়ির বুকে বিলি কেটে পিলপিল চলা, ভয়ের আঁচ পেতেই গর্তে লুকিয়ে পড়া। একদিকে সারি সারি ঝাউ গাছ আর তার সামনেই সমুদ্রের বিশাল জলরাশি। সৈকত পারে নোঙর করা ডিঙি নৌকা, রয়েছে জেলেদের বিচরণ। মাঝে মাঝে সামুদ্রিক কাছিম ডিম পাড়তে উঠে আসে সৈকতের বালিয়াড়িতে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 20 কিলোমিটার দূরে রেজুখাল। এই রেজুখাল পার হলেই উখিয়ার সোনারপাড়ায় অবস্থিত বড়ি বীজ। সম্প্রতি উদ্বোধন করা হয়েছে নতুন এই সৈকত, তবে এতে কক্সবাজারের আগত পর্যটকদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বড়ি বীজ থাকবে শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত। শুধু জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল হবে এটি, যেখানে প্রাণীরা নিরাপদে আসবে, বিচরণ করবে এবং সাগরে ফিরে যাবে, যা ব্যবহার করা হবে গবেষণার কাজে। রাজকাঁকড়া সমুদ্র থেকে আসা এবং তাদেরকে আবার এখানে একটা তাদের আশ্রয়স্থল হিসেবে তারা যেন এটাকে বিবেচনা করতে পারে, যেটা আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয়। এইভাবে আমরা এই বীজটাকে তৈরি করছি অনেকদিন থেকেই। মূলত এই সমুদ্র সৈকত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট গবেষণার কাজে ব্যবহার করবে। এরই মধ্যে মেরিন ড্রাইভের সোনারপাড়ার 2.91 কিলোমিটার সৈকত বড়িকে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। এখন থেকে এই সৈকতের দেখভাল করবে বড়ি। প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা সৈকতে চালাবেন গবেষণা। কর্তৃপক্ষ জানিয়েছে, সৈকতের পাশে যে মানুষরা বসবাস করেন তারাও এখানে উপকৃত হবেন। স্থানীয় জনগোষ্ঠীকে এখানে সম্পৃক্ত করা হবে, ব্যবস্থা করা হবে কর্মসংস্থানের। যারা এখানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু আমরা এই রিসার্চগুলোতে তাদেরকে অংশগ্রহণ করাবো, যেন তারা এটাকে এই রিসার্চগুলোর সাথে সম্পৃক্ত হয়ে তাদেরও জীবন জীবিকার জন্য কিছু উপাদান পেয়ে যায়। গেল শনিবার মেরিন ড্রাইভের রেজুখাল সংলগ্ন উখিয়ার সোনারপাড়ায় এই সমুদ্র সৈকতের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন। সময় সংবাদ, কক্সবাজার। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ईश्वर की शपथ लेता हूं कि भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। অংশ নেন 7 দেশের শীর্ষ নেতা সহ 9000 দেশি বিদেশি অতিথি। আনুষ্ঠানিকতা শেষে বৈঠকে হাসিনা মোদী। দিক পরিবর্তন করছে পদ্মার মূল প্রবাহ, মাওয়া থেকে যাচ্ছে জাজিরার দিকে, জাগছে নতুন নতুন চর। সেতুর প্রভাব নয় বলছেন বিশেষজ্ঞরা, তথ্য নেই বিআইডব্লিউটি এর কাছে। এবং দুর্নীতিবাজরা দেশ ছাড়ার পর হুঁশ ফেরে দুদকের, সুযোগ কাজে লাগিয়ে পার পেয়ে যায় রাঘব বোয়ালেরা। দাবি সাবেক মহাপরিচালকের, ব্যর্থতার অভিযোগ মানতে নারাজ আইনজীবী। এই ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ধ্রুব। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।